আপনি কি জানেন আপনার শখের ইলেকট্রনিক্স ডিভাইসটি যে কোনো সময় ধোঁয়া হয়ে পুড়ে যেতে পারে? এর পিছনের কারণ হতে পারে আপনার লাগানো একটি ছোট্ট ভুল টাইপের ক্যাপাসিটার। সব ক্যাপাসিটার কিন্তু এক নয়। কোনটা উল্টো লাগালে বোমা হয়ে ফাটবে আর কোনটা আপনার সার্কিটকে সুরক্ষিত রাখবে সেটা না জানলে কিন্তু আপনি কখনোই ইলেকট্রনিক্সে সফল হতে পারবেন না। নিজের প্রজেক্টকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং ক্যাপাসিটারের আসল রহস্য জানতে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন প্রথমে একটু জেনে নেওয়া যাক ক্যাপাসিটার আসলে কি। সহজ কথায় বলতে গেলে ক্যাপাসিটার হলো একটি ইলেকট্রনিক্স কম্পোনেন্ট যার প্রধান কাজ হলো বিদ্যুৎ শক্তি মানে ইলেকট্রিক এনার্জি জমা রাখা এবং প্রয়োজন অনুযায়ী তা দ্রুত সার্কিটে ছেড়ে দেওয়া। একটি জলের ট্যাঙ্কের সাথে এর তুলনা করা যাক। একটি জলের পাইপ দিয়ে জল আসছে, কিন্তু হঠাৎ করে বেশি জলের চাপ দরকার হলে ট্যাঙ্ক থেকে যেমন দ্রুত জল নেওয়া যায়, ক্যাপাসিটারও ঠিক তেমন। এটি একটি ছোট্ট রিচার্জেবল ব্যাটারির মতন, কিন্তু পার্থক্য হলো ব্যাটারি খুব ধীরে ধীরে চার্জ হয় আর ক্যাপাসিটার চোখের পলকে তা জমানো সব শক্তি ঢেলে দিতে পারে। একটা ক্যাপাসিটার খুলে দেখলে আমরা মূলত তিনটি জিনিস পাবো। দুটি মেটাল প্লেট যারা বিদ্যুৎ পরিবাহী, ডাই ইলেকট্রিক। এই দুটো প্লেটের মাঝখানে থাকে একটি ইনসুলেটর বা কুপরিবাহী স্তর, যেমন বাতাস, কাগজ, প্লাস্টিক বা সিরামিক। দুটি লিড বা টার্মিনাল থাকে যা দিয়ে আমরা সংযোগ দিই। কি ঘটে যখন আমরা কারেন্ট দিই? যখন ক্যাপাসিটরকে বিদ্যুতের সঙ্গে যুক্ত করা হয় তখন এক পাশের প্লেটে পজিটিভ চার্জ এবং অন্য পাশের প্লেটে নেগেটিভ চার্জ জমা হয়। মাঝখানের ইনসুলেটর স্তরটি চার্জগুলোকে একে অপরের সাথে মিশতে বাধা দেয়, ফলে সেখানে একটি ইলেকট্রনিক্স ফিল্ড তৈরি হয় এবং শক্তি সঞ্চিত থাকে। ক্যাপাসিটর কেন এত গুরুত্বপূর্ণ? ক্যাপাসিটর ছাড়া কিন্তু আমাদের আধুনিক জীবন একদম অচল। এর প্রধান কাজগুলো হলো স্মুথিং। রেকটিফায়ার সার্কিটে যখন এসি থেকে ডিসি করা হয় তখন ভোল্টেজে অনেক ঢেউ থাকে। ক্যাপাসিটর সেই ঢেউ কমিয়ে ভোল্টেজকে সোজা বা মসৃণ করে। মোটর স্টার্ট করা। আমাদের সিলিং ফ্যানের মোটর একা একা ঘুরতে পারে না, ক্যাপাসিটর তাকে শুরুতে এক ধাক্কা বা ট্রাক দেয়। ক্যাপাসিটর যখনই ট্রাক দেবে তখন কিন্তু ফ্যানটি ঘুরতে শুরু করবে। ফিল্টারিংয়ের কাজে ব্যাপকভাবে ক্যাপাসিটর ব্যবহৃত হয়। অডিও সিস্টেমের নয়েজ বা অপ্রয়োজনীয় শব্দ দূর করতে এর জুড়ি নেই। ক্যামেরার ফ্ল্যাশ বাল্বটি এক নিমিষে অনেক বেশি আলো দেয়। এই বিশাল শক্তি ক্যাপাসিটর তার ভেতর জমিয়ে রাখে এবং 1 সেকেন্ডে সব ছেড়ে দেয়। ক্যাপাসিটরের মান বোঝার নিয়ম। ক্যাপাসিটরের ক্ষমতা মাপা হয় ফ্যারাড এককে, কিন্তু 1 ফ্যারাড অনেক বড় মান, তাই আমরা প্র্যাকটিক্যাল কাজে ব্যবহার করি মাইক্রোফ্যারাড, ন্যানোফ্যারাড এবং পিকোফ্যারাড। ক্যাপাসিটরের গায়ে কিন্তু সবসময় দুটি জিনিস লক্ষ্য করবেন: তার মান, ক্যাপাসিটেন্সি এবং ভোল্টেজ রেটিং। ভোল্টেজ রেটিংয়ের চেয়ে বেশি পাওয়ার দিলে কিন্তু ক্যাপাসিটর বোমার মতো ফেটে যেতে পারে, তাই সাবধান। ক্যাপাসিটরের প্রকারভেদ। কোনটা কোথায় ব্যবহার করবেন? সব ক্যাপাসিটর কি একই কাজ করে? একদমই নয়। ইলেকট্রনিক সার্কিটে আপনি যদি ফ্যানের বড় ক্যাপাসিটর মোবাইল মাদারবোর্ডে লাগাতে যান তবে পুরো সার্কিটটি জ্বলে ছাই হয়ে যাবে। ইলেকট্রনিক্সের দুনিয়ায় কিছু ক্যাপাসিটর বড় পাওয়ার সামলায়, কিছু আবার অতি শুষ্ক সিগন্যাল নিয়ন্ত্রণ করে, আর কিছু ক্যাপাসিটর এমন যার মান আপনি নিজে ঘুরিয়ে পরিবর্তন করতে পারবেন। এখন আমরা জানব ক্যাপাসিটর কত প্রকার, কোন ক্যাপাসিটর কোথায় ব্যবহার করা উচিত এবং ভুল ক্যাপাসিটর লাগালে কি ভয়ঙ্কর বিপদ হতে পারে। ক্যাপাসিটরকে তাদের কাজের ধরন অনুযায়ী প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়: ফিক্সড ক্যাপাসিটর এবং ভেরিয়েবল ক্যাপাসিটর। ফিক্সড ক্যাপাসিটর নাম থেকেই বোঝা যায় স্তর মানের ক্যাপাসিটর। এদের মান বা ক্যাপাসিটেন্সি ফ্যাক্টরি থেকে ফিক্স করে দেওয়া থাকে, যেমন 10 মাইক্রোফ্যারাড বা 100 ন্যানোফ্যারাড। আমাদের ব্যবহৃত 95% ক্যাপাসিটরই এই ধরনের। ভেরিয়েবল ক্যাপাসিটর, পরিবর্তনযোগ্য ক্যাপাসিটর। এদের মান আমরা প্রয়োজন ম্যানুয়ালি পরিবর্তন করতে পারি, যেমন আগেকার রেডিও নব ঘুরিয়ে স্টেশন সেট করা হতো। স্থির মানের ক্যাপাসিটরের প্রকারভেদ। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। এগুলো দেখতে অনেকটা ছোট ড্রাম বা সিলিন্ডারের মতো। এগুলো হলো পোলারাইজড ক্যাপাসিটর, অর্থাৎ এদের পজিটিভ এবং নেগেটিভ পা আলাদা থাকে। সাধারণত পাওয়ার সাপ্লাই ফিল্টার করতে এবং ভোল্টেজ স্মুথ করতে এটি ব্যবহার করা হয়। ভুল করে উল্টো কানেকশন দিলে এটি মুহূর্তের মধ্যে গরম হয়ে বিস্ফোরণ হতে পারে। সিরামিক ক্যাপাসিটর। এগুলো দেখতে চ্যাপ্টা বা ডিস্কের মতো, সাধারণত বাদামি বা কমলা রঙের হয়। এগুলো হলো নন পোলারাইজড, অর্থাৎ যে কোনোভাবে সার্কিটে লাগানো যায়। এরা খুব উচ্চ ফ্রিকোয়েন্সিতে কাজ করতে পারে। এর ব্যবহার করা হয় মোবাইল ফোন,
মাদারবোর্ড এবং ডিজিটাল সার্কিটের নয়েজ কমানোর জন্য এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ফিল্ম ক্যাপাসিটর এগুলো খুব মজবুত এবং দীর্ঘস্থায়ী। এদের মান খুব নিখুঁত থাকে এবং এরা অনেক উচ্চ ভোল্টেজ সহ্য করতে পারে। এর ব্যবহার করা হয় অডিও অ্যাম্প্লিফায়ারে এবং এসি লাইনের সার্কিটে এগুলো বেশি জনপ্রিয়। ট্যান্টালাম ক্যাপাসিটর এটি ইলেকট্রোলাইটিকের মতো কিন্তু অনেকটা বেশি উন্নত। আকারে অনেক ছোট কিন্তু অনেক বেশি চার্জ ধরে রাখতে পারে। এরা খুব স্টেবল পারফরমেন্স দেয়। এই ক্যাপাসিটরগুলোর বেশি ব্যবহার করা হয় ল্যাপটপ বা ক্রোফাটের মতো সেন্সিটিভ সার্কিটে এগুলো বেশি ব্যবহার করা হয়। ভেরিয়েবল ও ট্রেমার ক্যাপাসিটর এখন দেখা যাক যেগুলো আমরা নিজে কন্ট্রোল করতে পারি। ভেরিয়েবল ক্যাপাসিটর পুরোনো দিনের রেডিও টিউনিং সার্কিটে এটি থাকবে। নব ঘুরিয়ে প্লেটগুলো নড়াচড়া করে ফ্রিকোয়েন্সি সেট করত। ট্রিমার ক্যাপাসিটর এগুলো খুবই ছোট। এগুলো সার্কিটে লাগিয়ে একবার স্ক্রু ড্রাইভার দিয়ে সেট করে দেওয়া হয় এবং বারবার পরিবর্তন করা হয় না। শুষ্ক টিউনিংয়ের জন্য এটি সেরা। এবারে আসা যাক সুপার ক্যাপাসিটরের কথায়। একে বলা হয় ক্যাপাসিটর জগতের রাজা। সুপার ক্যাপাসিটর এর ক্ষমতা অসাধারণ। ক্যাপাসিটরের চেয়ে কয়েক হাজার গুণ বেশি। এটি অনেকটা ব্যাটারির মতো চার্জ ধরে রাখতে পারে, কিন্তু ব্যাটারির চেয়ে 10 গুণ দ্রুত চার্জ হয়। বর্তমানে ইলেকট্রনিক্স, গাড়ি এবং মেমোরি ব্যাকআপে এর ব্যবহার বাড়ছে। সার্কিটে ভুল ক্যাপাসিটর লাগানোর মানেই হলো টাইম বোমা সেট করা। ভোল্টেজ রেটিং যদি সার্কিটে 12 ভোল্ট থাকে তবে কমপক্ষে 16 থেকে 25 ভোল্ট ক্যাপাসিটর লাগাতে হবে। এর চেয়ে কম ভোল্টের ক্যাপাসিটর দিলে সেটি সঙ্গে সঙ্গে পুড়ে যেতে পারে। পোলারিটি পজিটিভ নেগেটিভ না দেখে লাগালে বিস্ফোরণ হতে পারে। হাই ফ্রিকোয়েন্সি সার্কিটে ভুল করে যদি ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর ব্যবহার করা হয় তবে কিন্তু সার্কিট কাজ করবে না। মনে রাখবেন, একটা ইলেকট্রনিক সার্কিটে কিন্তু হাজারটা পাস থাকে, কিন্তু ভুল টাইপের একটি ছোট্ট ক্যাপাসিটর আপনার পুরো প্রজেক্টটিকে ধ্বংস করে দিতে পারে। তাই কাজ করার আগে অবশ্যই সবসময় ক্যাপাসিটরের ভ্যালু এবং টাইপ চেক করে নিন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক দিতে ভুলবেন না। আপনার যদি ক্যাপাসিটর সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতন এখানে শেষ করা যাক। দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, শিখতে থাকুন। ধন্যবাদ।